নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। সংস্কৃত কলেজের দ্বিতলের বারান্দায় দাঁড়িয়ে আছেন বিদ্যাসাগর। প্রায় ছাত্রদের মধ্যে মারামারি লাগে, বিশেষত পিঠোপিঠি ভাই বোনের মতন পাশাপাশি সংস্কৃত ও হিন্দু কলেজের ছাত্ররা তুচ্ছ কারণে বিবাদে প্রবৃত্ত হয়। বয়সসুলভ চাপল্যে ছাত্ররা এরকম পারস্পরিক লড়াই মাঝে মাঝে করবেই। অধিকাংশ সময়ে বিদ্যাসাগর ওপর থেকে সে দৃশ্য উপভোগ করেন, কখনো চেঁচিয়ে বলেন, দেখি কে জেতে। মারামারি গুরুতর আকার ধারণ করলে অবশ্য তিনি নিজে নেমে যান তাদের থামাতে। দু একবার পুলিশও ডাকতে হয়েছে। রসময় দত্ত ইস্তফা দেবার পর বিদ্যাসাগর সংস্কৃত কলেজের সেক্রেটারি হয়েছিলেন। এখন সেক্রেটারির পদ উঠে গেছে। বর্তমানে বিদ্যাসাগর এই কলেজের অধ্যক্ষ এবং দেশে শিক্ষা বিস্তারের ব্যাপারে ভারতের ইংরেজ সরকার বিদ্যাসাগরের উপর অনেকখানি নির্ভরশীল। আজ অবশ্য মারামারি বাধেনি। বিদ্যাসাগর দেখলেন হিন্দু কলেজের প্রবেশদ্বারের কাছে একটি জুড়ি গাড়ি থেমেছে এবং সেখানে কিসের যেন গোলমাল হচ্ছে। ওপর থেকে তিনি সব ব্যাপারটা বুঝতে পারলেন না, তবে এটা তার প্রতিষ্ঠানের ব্যাপার নয় বলে তিনি একটু পরে চলে গেলেন নিজের দপ্তরে। হিন্দু কলেজের প্রবেশদ্বারের কাছে গোলমাল ক্রমশই বাড়ছিল। এক বালকের হাত ধরে ঝলমলে পোশাকে ভূষিতা এক উগ্র যৌবনা রমণী কলেজের মধ্যে ঢুকতে চাইছে। এমনটি আর কখনো ঘটেনি। দেশগৌরবে এই বিদ্যালয়ে এর আগে আর কোনো নারী প্রবেশ করেনি। আরে একই বলে শোরগোল তুলছে একদল বালক। সম্ভ্রান্ত বংশীয় বালকেরা চুপ করে দেখছে একপাশে দাঁড়িয়ে। এদের মধ্যে রয়েছে রামকমল সেনের পুত্র কেশবচন্দ্র, দ্বারকানাথ ঠাকুরের পুত্র সত্যেন্দ্রনাথ, মহেন্দ্রলাল সরকার, দীনবন্ধু মিত্র, প্রতাপচন্দ্র মজুমদার ইত্যাদি। কেশব অত্যন্ত ধীর স্থির ও গম্ভীর স্বভাবের বালক। নিঃশব্দে তাকিয়ে রইল স্থির দৃষ্টিতে। অন্যরা সবিস্ময়ে ফিসফিস করতে লাগলো। স্ত্রীলোকটির সঙ্গে বালকটি তাদেরই বয়সী। লজ্জায় তার মুখ আরক্ত, সে কোনো দিকে তাকাচ্ছে না। হিরে বুলবুল কোনো দিকে ভ্রুক্ষেপ না করে পুত্রকে নিয়ে সোজা ঢুকে এলো ভেতরে। সিঁড়ির পাশের বাঁ দিকের প্রশস্ত ঘরটিতে কমিটি মেম্বাররা প্রয়োজনে মিলিত হন। রায়মোহনের সংবাদ সঠিক ছিল। আজ ইংরেজ ও ভারতীয় সদস্যরা অনেকে এসেছে কোনো একটি জরুরি ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য। পুত্র সমেত হীরাকে প্রবেশ করতে দেখে মাননীয় দেশীয় সদস্যরা সবাই যেন আঁতকে উঠলেন। রায়মোহন যা শিখিয়েছিল তোতা পাখির মতন গড়গড় করে বলে গেল সে কথা। সে চক্ষু নত করেনি এবং চিবুক উঁচিয়ে রেখেছে। হিরেমণি যে একজন বারাঙ্গনা সে কথা কারুর বলে দেবার অপেক্ষা রাখে না, তাকে দেখা মাত্র বোঝা যায়। হিরেমণির কথার মধ্যপথে একজন দেশি সদস্য চেঁচিয়ে উঠলেন, আরে মলোজা, কি উৎপাত! দারবান বেটারা কই? রামটহল, ব্রজবাসী? হিরেমণি বলল, আমার নাম হীরা বুলবুল। দারোয়ান বেটারা আমার গায়ে হাত দেবে? এতগুলো ভদ্রলোক এখানে বসে থাকতে? ইংরেজ সদস্যরা বাধা দিয়ে বলল, আগে ব্যাপারটা শোনা যাক। হে মহোদয়া, আপনি আসন পরিগ্রহণ করুন। অমনি ভারতীয় সদস্যের মধ্যেকার একজন সমাজ শিরোমণি বলে উঠলেন, সে কি মহাশয়, এক কুলোটা রমণী আমাদের সম্মুখে বসিবে কি? তাহার সংস্পর্শে পুত বিদ্যালয় অপবিত্র হইয়া যাইতেছে। হিরেমণি কয়েকজন দেশীয় সম্ভ্রান্ত সদস্যদের মুখের উপর স্থির দৃষ্টি ন্যস্ত করে রইল, যেন এখনই সে বলে উঠবে, কি গো বাবু, আমায় চিনতে পারছ না? কতদিন আমার গা ঘেঁষাঘেঁষি করেছ, তা মনে করিয়ে দিতে হবে? মুখে অবশ্য সে কথা বলল না হিরেমণি, যেন তার দৃষ্টিই যথেষ্ট। ইংরেজ সদস্যরা কৌতুক পেয়ে গেল। মুসলমান ও খ্রিস্টান ছাত্রদের এ কলেজে প্রবেশ অধিকার এখনও নেই। এমনকি কোনো হিন্দু ছাত্র বা শিক্ষক ধর্মান্তরিত হলেই হিন্দু সদস্যরা তাদের তাড়াবার জন্য উঠে পড়ে লাগে। এবার ইংরেজ সদস্যরা সুযোগ পেয়েছে। তারা একযোগে বলল,
আপনাদের আপত্তির কারণ তো কিছু বুঝতে পারিতেছি না। এই রমণী কি হিন্দু নয়? হিন্দু সন্তান অবশ্যই হিন্দু হইবে। এক ভারতীয় সক্রোধে বলে উঠলেন, বেশ্যার ছেলের আবার জাত কি? ওর কি কোনো বাপের ঠিক আছে? হীরেমণি চোখ ঘুরিয়ে মুচকি হাসল। তারপর বঙ্গের মুখোজ্জ্বলকারী ব্যক্তিদের প্রত্যেকের মুখের দিকে একে একে দৃষ্টি ফেলে সে বলল, বলবো? এখানে সকলের সামনে ওর বাপের নাম বলবো? সেটা কি ঠিক হবে? ভেবে দেখুন একবার। অমনি সব উজ্জ্বল মুখগুলি ম্লান হয়ে গেল। মনে মনে সবাই প্রমাদ গুনলেন। এই পাপিয়সীর মনে কি আছে কে জানে? যদি মিথ্যে মিথ্যে যে কোনো একজনের নাম বলে দেয়, একবার কলঙ্ক রটে গেলে তাহা সহজে ফেরানো যায় না। বেশ্যার মুখের কথা সারা শহর রসিয়ে রসিয়ে উপভোগ করবে। দুরাচার, সংবাদপত্রের মসিজীবীরা তা নিয়ে বানাবে সাতকাহন। হীরেমণি বলল, বলছি তো, লিখে নিন, ওর বাপের নাম ভগবান। ভারতীয় সদস্যরা সদলে একযোগে প্রতিবাদস্বরূপ সভাস্থল পরিত্যাগ করে চলে গেলেন। ইংরেজ সদস্যরা পরীক্ষা করে দেখল হীরেমণির সন্তানের শিক্ষাগত যোগ্যতা। চন্দ্রনাথের মেধা সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ থাকবার কথা নয়। ইংরেজরা একতরফাভাবে চন্দ্রনাথকে হিন্দু কলেজে 3য় শ্রেণীতে ভর্তি করে নেবার সিদ্ধান্ত নিল। তদ্দণ্ডেই কলেজের অধ্যক্ষ চন্দ্রনাথের হাত ধরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে এলেন ক্লাসে। বিজয়িনীর ভঙ্গিতে বেরিয়ে এলো হীরেমণি। কিছু দূরে অপেক্ষা করছিল জুড়ি গাড়িটি। তার মধ্যে ঘাপটি মেরে বসে আছে রায়মোহন। হীরেমণি একা এসে গাড়িতে উঠতেই রায়মোহন সেই বসা অবস্থাতেই নৃত্য শুরু করে দিল যেন। দন্তপাটি বিকশিত করে সে বলতে লাগলো, কেমন ফলল কি না ফলল? দিয়েছি সব বেটার থোতা মুখ ভোতা করে। কেমন লেজ গুটিয়ে ভেগে পড়ল সব। গাড়ি ঘড়ঘড়িয়ে চলল, আর তার মধ্যে উল্লাসে লাফাতে লাগলো রায়মোহন। সেদিন হিন্দু কলেজের 3য় শ্রেণীর বাকি সব ছাত্রদের বাড়িতে এসে স্নান করে মাথায় গঙ্গা জল স্পর্শ করতে হলো। তাদের সেদিনকার পরিধেয় বস্ত্র ফেলে দেওয়া হলো পথে। অভিভাবকদের মধ্যে সৃষ্টি হলো সাংঘাতিক উত্তেজনার। দেশ বুঝি রসাতলে যেতে বসেছে। এ কি অনাচার, এ কি অনাচার! শোভাবাজারে রাধাকান্ত দেবের প্রাসাদে, জোড়াসাঁকোয় দেবেন্দ্রনাথ ঠাকুরের অট্টালিকায় এবং তালতলায় রাজেন্দ্রনাথ দত্তের ভবনে পৃথক পৃথকভাবে বড় বড় মানুষদের সভা বসল। এর প্রতিবিধান না করতে পারলে দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেছিল দেশের বড় বড় হিন্দুরাই, আর সে প্রতিষ্ঠান ইংরেজদের কুক্ষিগত। পরদিন হিন্দু কলেজের বহু ছাত্রই অনুপস্থিত হলো। 3য় শ্রেণীতে চন্দ্রনাথ ছাড়া আর একজনও আসেনি। বই ও খাতা নিয়ে চন্দ্রনাথ একা চুপ করে বসে রইল ক্লাস ঘরে। হিন্দু অধ্যাপকরা অনেকেই 3য় শ্রেণীতে গিয়ে চন্দ্রনাথকে পড়াতে রাজি নয়, কিন্তু ইংরেজ অধ্যক্ষ অনড়। যেসব অধ্যাপক পড়াতে রাজি নন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। চন্দ্রনাথকে ভর্তি করানো হয়েছে যখন, তখন সে পড়বেই। একজন ইংরেজ অধ্যাপক 3য় শ্রেণীতে একা চন্দ্রনাথকে পড়াবার উদ্দেশ্যে বলল, কাম অন মাই বয়, উই শ্যাল রিড পোয়েট্রি টুডে। তুমি বাইরনের নাম শুনেছ? চন্দ্রনাথ নম্রভাবে উঠে দাঁড়িয়ে আবৃত্তি করল, ও টক নট টু মি অফ এ নেম great in story. The days of our youth are the days of our glory. সাহেব শুনে চমৎকৃত হয়ে গেলেন। দেশীয় সমাজে প্রবল প্রতিবাদের উত্তরে ইংরেজ কর্তৃপক্ষের বক্তব্য হলো এই যে, বারবনিতারা নিজে থেকে জন্মায় না, এ সমাজই বারবনিতা তৈরি করে। যে সমাজ বারবনিতাদের পোষণ করতে পারে, সেই সমাজ তাদের সন্তানদের শিক্ষার সুযোগ দেবে না কেন? ইংল্যান্ডেও বারবনিতা আছে, সেখানে তাদের সন্তানদের বিদ্যালয়ে যাওয়ার কোনো বাধা নেই। দ্বিতলে বসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যথাসময়ে শুনলেন হিন্দু কলেজের ঘটনা। তিনি কোনো মন্তব্য করলেন না। হিন্দু কলেজের সঙ্গে তার কোনো সংস্রব নেই। শুধু সেখানকার 2-1জন ইংরেজি ভাষার শিক্ষকের কাছে তিনি ছুটির পর নিয়মিতভাবে ইংরেজি সাহিত্য পাঠ নিতে যান। সুতরাং সেখানকার সব কথাই তার কানে আসে। সেদিন কাজ সেরে বেরুতে তার অনেক দেরি হয়েছে। কলেজ থেকে বেরিয়ে তিনি গেলেন সুকিয়া স্ট্রিটে তার বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।
এখানে তিনি প্রায়ই আসেন, সর্ব ব্যাপারে রাজকৃষ্ণ তার সহচর। রাত্রের আহার সেখানে সেরে বিদ্যাসাগর আবার বাড়ির দিকে রওনা হলেন। রাজকৃষ্ণ একটি গাড়ির ব্যবস্থা করতে চেয়েছিলেন, কিন্তু বিদ্যাসাগর রাজি হননি। তার পায়ের তলায় সর্ষে, তিনি হেঁটে হেঁটে দুনিয়া ঘুরতে পারেন। সুকিয়া স্ট্রিট থেকে বউবাজার আর কতখানি বা দূরত্ব। একটু একটু বৃষ্টি পড়ছে, তবু তিনি ভ্রুক্ষেপ করলেন না। পথে এক স্ত্রীলোক তার পিছু নিল। সে হতভাগিনী মানুষ চিনতে পারেনি, কিংবা বেশি রাতে একা পথচারী দেখে সে উপযুক্ত খরিদ্দারই মনে করেছে। প্রথমে কিছুক্ষণ সে কানের কাছে প্যান প্যান করল, তারপর একবার মরিয়া হয়ে ঈশ্বরচন্দ্রের হাত চেপে ধরল। ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বিদ্যাসাগর হেঁটে গেল হনন করে। একটু দূরে গিয়ে থামলেন, তারপর আবার ফিরে আসতে লাগলেন মেয়েটির কাছে। হঠাৎ তার চোখে জল এসে গেল। এই এক তার রোগ, যখন তখন কান্না এসে যায়। যুক্তি দিয়ে তিনি মস্তিষ্কে সব বোঝেন, তবু হৃদয় দৌড় কিছুতেই কমে না। স্ত্রীলোকটি অল্প বয়সী, রোগা ছিপছিপে চেহারা, মুখখানি শুকনো। ঈশ্বরচন্দ্র তার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, এত রাস্তে বৃষ্টির মধ্যে পথে পথে ঘুরছ কেন? বাড়ি যাও। ঈশ্বরচন্দ্রকে দেখে মেয়েটি একটি হতাশ নিঃশ্বাস ফেললেন। চেহারা দেখলেই মনে হয় কোনো বাড়ির রসুই বামুন কিংবা পুজুরি। পয়সা কড়ির মুরদ নেই। মেয়েটির ভাগ্যে এত রাতে একটি ভুল লোকই জুটেছিল। মেয়েটি বলল, কি করব ঠাকুর, আজ একটা খদ্দেরও জোটেনি, বাড়িতে একটা আদলাও নেই, খাবো কি? ঈশ্বরচন্দ্র চোখ নিচু করলেন। কোন মুখে তিনি এই ভাগ্যহীনা রমণীকে তিরস্কার করবেন? আবার তিনি একা একা এই সমস্যা দূর করবেনই বা কী করে? এই সমাজ স্ত্রীলোকদের লেখাপড়া শেখাতে দেয় না। এই সমাজ স্ত্রীলোকদের অতি শৈশব অবস্থায় বিবাহ করতে বাধ্য করে। তারপর দৈবাৎ কোনো স্ত্রীলোকের স্বামী মারা গেলে সে বিধবার সমস্ত স্বাদ আহ্লাদ ঘুচে যায় সারা জীবনের মতন। মৃত স্বামীর বিষয় সম্পত্তি লুটে পুটে নেয় 5 ভূতে। তারপর সে স্ত্রীলোক যদি গ্রাসাচ্ছাদনের জন্য পথে নামতে বাধ্য হয়, অমনি সেই সমাজ তাকে পতিতা বলে ঘোষণা করে দেয়। হীরা বুলবুল তার সন্তানকে হিন্দু কলেজে ভর্তি করে সমাজের নিচের তলার অনেক ক্লেদ প্রকাশ্যে এনে দিয়েছে। হীরা বুলবুলের সন্তানের জনককে? সমাজেরই কোনো বড় মানুষ নিশ্চয়ই। ঈশ্বরচন্দ্রের সঙ্গে যা পয়সা করেছিল মেয়েটির হাতে তুলে দিয়ে বললেন, আজ আর বৃষ্টিতে ভিজো না, আজ বাড়ি যাও। মেয়েটি বলল, তুমি আমায় এমনি এমনি পয়সা দিচ্ছ কেন? তুমি কে গা? ঈশ্বরচন্দ্র বললেন, আমি কেউ নই। তারপর তিনি হনন করে হাঁটতে শুরু করলেন। মেয়েটি চিৎকার করতে লাগলো, ও ঠাকুর, চলে যাচ্ছ কেন? লজ্জা কি? আমি তোমায় ভালো করে সুখ দেবো, ও ঠাকুর। ঈশ্বরচন্দ্র 2 হাতে কান চাপা দিয়ে ছুটতে লাগলেন। প্রায় হিন্দু কলেজে ছাত্র সংখ্যা প্রতিদিনই কমতে লাগে। অনেক ছাত্র বই খাতা নিয়ে এসে বিপরীত দিকে দাঁড়িয়ে থাকে। চন্দ্রনাথকে ঢুকতে দেখলে তারা বিদ্রূপ ধ্বনি দেয়। চন্দ্রনাথ গ্রাহ্য করে না। 7 দিন পরে একদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে 3-4 জন লাঠিধারী জোয়ান পেছন থেকে অকস্মাৎ মারতে লাগলো চন্দ্রনাথকে। চন্দ্রনাথ দৌড়ে পালাবারও সময় পেল না। রক্তাপ্লুত অবস্থায় পড়ে গেল মাটিতে। দুর্বৃত্তরা চম্পট দিল অবিলম্বে। চন্দ্রনাথ পড়ে রইল সেখানে। একটা কুকুর এসে গন্ধ শুকে গেল, কিন্তু কোনো মানুষ তাকে স্পর্শ করল না। সেদিন আবার সন্ধ্যের আগেই রায়মোহন মাতাল হয়ে বসে আছে। হরচন্দ্র কোথা থেকে কিছু টাকা জোগাড় করেছে, সেই ক্রয় করে এনেছে বোতল। তারপর দুজনে মিলে উচ্চণ্ড মাতলামি শুরু করেছে। এদিকে বেলা পার হয়ে আঁধার হয়ে আসার পর হিরেমণি উতলা হয়ে উঠলেন ছেলের জন্য। সে রায়মোহনের কাছে এসে কিছু বলতে এলে রায়মোহন হেসে উড়িয়ে দেয়। চন্দ্রনাথ তো আর তেমন ছেলে মানুষটি নয় যে পথ হারিয়ে ফেলবে। সাহেবরা তাকে একলা একলা পড়ায়, সেই জন্য বোধ হয় সময়ের হুঁশ বোধ নেই। শেষ পর্যন্ত এক গাছা মুড়ো ঝাঁটা এনে হিরেমণি সপাসপ করে পেটাতে লাগলো ওদের দুজনকে। তখন ওরা দৌড়ে বেরিয়ে পড়ল পথে। গলা ধরাধরি করে 2 মাতাল চলতে লাগলো, আর মাঝে মাঝে পথের মানুষদের ডেকে ডেকে জড়িত কণ্ঠে শুধোয়, ও গো, তোমরা কেউ চাঁদুকে দেখেছ? লোকেরা কোনো উত্তর না দিয়ে ভয় পালিয়ে যায়। একবার পটলডাঙ্গায় হিন্দু কলেজ পর্যন্ত গিয়েও তারা ফিরে এলো।
কলেজের দ্বার বন্ধ, সেখানে কেউ নেই। গোলদিঘিতে বসে আরও সুরাপান ও সামনের দোকান থেকে কাবাব এনে ভক্ষণের প্রস্তাব দিল হরচন্দ্র। কিন্তু রায়মোহন বলল, না, চল বাড়ি যাই, গিয়ে দেখবো চাঁদু পৌঁছে গেছে। আর হিরেকে বলবো, নে এখন সব জ্যাঠার বাড়ি ফেরত নে। ফেরার পথে তারা দৈবাত আবিষ্কার করল চন্দ্রনাথকে। রক্ত মাখা নিস্পন্দন চন্দ্রনাথকে দেখেই তারা কেঁদে উঠল ডুকরে। পথের উপর বসে পড়ে ওরা প্রকৃতপক্ষে শোকে আকুল হয়ে উঠল। ওরা দুজনেই চাঁদুকে খুব ভালোবাসে। এই সংবাদ এখন হিরেমণিকে জানাবেই বা কী করে? রায়মোহনের শোক রূপান্তরিত হলো ক্রোধে। সে শহরের সব বড় মানুষের নাম উচ্চারণ করে বাপান্ত করতে লাগলো। তার সেই গালিগালাজে আকৃষ্ট হলেন দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি এখন শহরের নামকরা চিকিৎসক। রুগী দেখে ফিরছিলেন নিজের পালকিতে। মুখ বাড়িয়ে দেখলেন এক কিশোরের শায়িত দেহের পাশে বসে চিল্লোচ্ছে দুইজন মাতাল। তিনি ভর্ৎসনাদ করে বললেন, এই চুপ করবি না পুলিশের তেলা পাঠাবো? দুর্গাচরণ পালকি থেকে নেমে কিশোরটির উপর হওয়া দেহটি উল্টে দেখলেন। চন্দ্রনাথের মৃত্যু হয়নি। মস্তিষ্কে প্রচণ্ড আঘাত পেয়ে সে অচৈতন্য হয়ে আছে। দুর্গাচরণ প্রশ্ন করলেন, একে এমনভাবে কে মেরেছে? তোরাই মারিসনি তো? রায়মোহন উন্মাদের মতো বলল, একে মেরেছেন আপনি। আর এই চারিদিকের বাড়িগুলানে এ শহরে যত ভদ্রলোক আছে তারা সবাই মিলে মেরেছে। দুর্গাচরণ বললেন, তোরা এখানে জুটলি কোন চুলো থেকে? শেয়াল কুকুরের মতো অলক্ষণে কান্না জুড়েছে। এ ছেলেটার চিকিৎসা করালে তো এখনো বেঁচে যাবে। নে, একে পালকিতে তোল। রায়মোহন তবু তেরিয়া গলায় বললেন, দেখুন মশাই, আগে থেকে একটা কথা বলে দিই, এ কিন্তু বেশ্যার ছেলে। একে ছুলে আপনার আবার জাত যাবে না তো? হরচন্দ্র বলল, হি ইজ এ পিউপিল অফ দ্য হিন্দু কলেজ। হিজ মাদার্স নেম ইজ হীরা বুলবুল। দুর্গাচরণ ও শহরের এই চাঞ্চল্যকর বৃত্তান্তটি শুনেছেন। এক নিমেষেই তিনি সব বুঝে গেলেন। তিনি বললেন, আমি ডাক্তার, আমি জাত বিজেদ বুঝি না। নে নে, আর দেরি করিস নি, শিগগির তোল। দুদিনের মধ্যেই চন্দ্রনাথ সুস্থ হয়ে উঠল। তার মাথায় বাঁধা রইল মস্ত বড় ফেটটি। সেই অবস্থাতেই চন্দ্রনাথ বলল যে সে কলেজে যাবে। এমন অসম্ভব কথা শুনে হিরেমণি প্রবল আপত্তি তুললেও রায়মোহন বলল, এই তো বাঘের বাচ্চার মতন কথা, কেন যাবে না? নিশ্চয়ই যাবে। মাথায় অমনি ফেটটি বেঁধেই যাবে। সকলকে বলবে, দেখ আমি পরোয়া করি না, আমি নিজে দুবেলা ওকে দিয়ে আসবো, নিয়ে আসবো। দরকার হলে আমরাও লাঠিয়াল রাখবো। তুই একটা জুড়ি গাড়ি কেন তো হিরে, আমি নিজে সেই গাড়ির কোচম্যানের পাশে বসে থাকবো। তারপর হরচন্দ্রের দিকে ফিরে বলল, ফের যদি কোনোদিন সন্ধ্যের আগে আমায় মদ ধরাবি তো আমি তোরই মাথা ভাঙবো, হারামজাদা। রায়মোহনেরই জয় হলো শেষ পর্যন্ত। চন্দ্রনাথের কলেজ যাওয়া আটকাতে পারল না। এতদিনের হিন্দু কলেজ ভেঙে পড়বার উপক্রম হলো এই এক ধাক্কায়। সম্ভ্রান্ত ঘরের ছেলেরা সবাই ছেড়ে গেল হিন্দু কলেজ। তালতলা রাজেন্দ্র দত্ত রাতারাতি আরেকটি কলেজ খোলার প্রস্তাব তুললেন। তাহাকে সাহায্য করতে এগিয়ে এলেন অনেকেই। রানী রাসমণি দিলেন 10,000 টাকা। আরও অনেকের দানে স্থাপিত হলো হিন্দু মেট্রোপলিটন কলেজ। হিন্দু কলেজ থেকে বিতাড়িত ক্যাপ্টেন রিচার্ডসনকে আনা হলো এই কলেজের অধ্যক্ষ করে। কেশব সেনের মতন ছাত্ররা সবাই যোগ দিল এই নতুন কলেজে। রায়মোহন সেদিন হিরেমণিকে বলল, আজ শুধু আমার জন্য একটা আলাদা মাহফিল বসাবি হিরে, আর কেউ আসবে না। শুধু আমার জন্য তুই সাজবি, চোখে সুরমা লাগাবি, আমার জন্য জ্বলবে ঝাড় লণ্ঠন, ঘরে মম করবে আতরের গন্ধ। আমি তাকিয়ায় ঠেসান দিয়ে বসে আলবোলা টানবো চোখ বুজে। তুই আমার হাতে সুরার পাত্র তুলে দিবি আর গান গাইবি, হোক না আজই। হিরেমণি বলল, মরে যাই, বাবুর শখ কত। রায়মোহন বলল, দেখ, আমি শহরের এতগুলন বাবুর থোতামুখ ভোতা করে দিলুম। আজ আমার একটু বাবু হতে শখ যাবে না? আমার প্রাণ চাইছে। অত যদি প্রাণ চায় তো রামবাগানেই যাও না, মেয়ে মানুষের কি অভাব রয়েছে কলকাতায়? ভারী আমার 2 পয়সার ফুল বাবু এলেন রে।
তুই আমার টাকার খোটা দিলি? আমি টাকা রোজগার করি না? তোকে অনেক টাকা দিতে পারি, দেখবি আজই টাকা রোজগার করে আনবো। থাক, আবার কোথাও চুরি চামারি করতে যেতে হবে না। কোন দিন রামঠ্যাঙানি খাবে। আমি চুরি করি না, আমি বুদ্ধি খাটাই, লোকে আমায় বুদ্ধির দাম দেয়। হয়েছে, আমি ঢের জানি। তুই আমায় অন্য মেয়ের কাছে যেতে বললি? সেই কবে থেকে তোর এখানে এসে হত্যে দিয়েছি, তারপর আর কোনো দিন আর কোনো মেয়ে মানুষের দিকে তাকিয়েছি? তোর মন পাবার জন্যই তো আমার এত সাধনা। তুই আমার দিকে থাক, তারপর দেখ না আমরা দুজনায় মিলে কত কি করি। হিরেমণি হাই তুলে বলল, সারঙ্গিয়ালা এখনই এসে যাবে, আমার রেওয়াজ করতে হবে, তুমি এখন বিদেয়ী হও। রায়মোহন একটু আহত না হয়ে বলল, লাথিঝাঁটা খেয়ে তোর এখানে পড়ে রয়েছি, তবু এই আমার পরম সুখ। আজ আমি কিছুতেই যাচ্ছি নে। হিরেমণি তাকে আরও কিছু বাক্যবাণে বিঁধল, তার হাত ধরে টানাটানি করল, তবু রায়মোহন কোনো ক্রমেই নড়ল না। হিরেমণির গান সে অহরহ শোনে। হিরেমণি অধিকাংশ রাতে তার শয্যা সঙ্গিনী, তবু আজ রাতে সে হিরেমণির বাবু সাজতে চায়। তার ঝুলোঝুলিতে হিরেমণিকে ধরাচুরো করতেই হলো। বাজার থেকে ফুলের মালা এনে রায়মোহন সাজালো হিরেমণিকে। সে নিজেও লপেটা ধুতি ও ফিনফিনে কাপড়ের বেনিয়ান পরে গোফে লাগালেন আতরের ছোঁয়া। মাথার চুল তেল চপচপে করে চিরুনি দিয়ে সামনে টেনে সাজিয়ে দিল কপালের ওপর। 30টা মোমবাতির নতুন ঝাড় লণ্ঠন বসানো হয়েছে ঘরে। তার উজ্জ্বল আলোয় বোঝা যায় রায়মোহনের মুখে এতদিন পরে বয়সের ছাপ পড়েছে। চুল পাতলা হয়ে এসেছে, মুখের চামড়ায় সেই মসৃণতা নেই, চোখের দুপাশে কাকের পায়ের চিহ্ন। সারেঙ্গিওয়ালাকে বিদায় করে দেওয়া হয়েছে। চন্দ্রনাথ ঘুমিয়ে পড়বার পর শুরু হলো ওদের একা একা মজলিস। শ্যাম্পেনের বোতল খোলা হয়েছে একটা, 2টি পাত্রে তরল সুরার ঢেলে ঠুকলো একবার, তারপর দুজনে চুমুক দিল। তাকিয়ায় হেলান দিয়ে আলবোলার নলটি মুখে দেবার পর সত্যিই যেন আরামে রায়মোহনের চোখ বুজে আসছে। কত রাত্রে এই কক্ষে এই গালিচার উপর ঠিক এই ভঙ্গিতে বসেছে শহরের কেষ্টবিষ্টুরা। রায়মোহনকে চোরের মতন লুকিয়ে থাকতে হয়েছে। রায়মোহন আবেশ জড়িত কণ্ঠে বলল, এবার গান গা। সেই যে প্রথম যে গানটা শিখেছিলুম অনেক দিন আগে, সেই যে তুষিতে তোমারে এ যমুনারি পারে। গান চলল একটার পর একটা। গানে হিরেমণির ক্লান্তি নেই, আর যত শ্যাম্পেনের মাত্রা বাড়ে ততই রায়মোহনের তারিফও বেশি বেশি হয়। কখনো সে গানের 2-1টা বাণী সংশোধন করে দেয়। রায়মোহনকে দেখে মনে হয় সে আর সত্যিকারের পরিতৃপ্ত। রাত্রে এ পল্লী রীতিমতন সরব, গাড়ি ঘোড়া যাতায়াতে বিরাম নেই। এক এক সময় মনে হয় বুঝি কোনো গাড়ি এ বাড়ির দোরগোড়াতেই থামছে। তখন হিরেমণি উৎকীর্ণ হয়ে ওঠে, গান থেকে মন চলে যায়, আর অন্যমনস্ক গানের সুরে অসঙ্গতি ঠিক ধরা পড়ে রায়মোহনের কানে। সে ধরফর করে উঠে বসে জিজ্ঞেস করে বলে, কেউ এলো? তারপরে সেই চোখ ঘূর্ণিত করে বলে, আর যদি কেউ আসে, সে যত বড়ই বাবু হোক, আমি তাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করব। তারপর সে হিরেমণিকে কাছে টেনে নিয়ে আলিঙ্গনবদ্ধ করে বলল, ওসব কিছু তুই শুনিস নে হিরে। মনে কর আজ পৃথিবীতে আর কোনো শব্দ নেই, কোনো বাবু নেই, শুধু তুই আছিস আর আমি আছি। আর শুধু তোর জন্য আমি আর আমার জন্য তুই। আমি গান বাঁধবো, তুই গাইবি। একদিন এসব ছেড়ে ছুড়ে তোতে আমাতে বেরিয়ে পড়বো, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে গান গাইবো। তারপর বুঝলি হিরে, ওরকমভাবে গান গাইতে গাইতে দুজনে হাত ধরাধরি করে একদিন স্বর্গে চলে যাব। কেমন? কি বিশ্বাস হচ্ছে না? দেখিস, তুই দেখে নিস, তোর জন্য আমি স্বর্গেও একটা জায়গা করে দেব। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।